এবারের প্রশ্নটি হচ্ছে, চারটি সমান বাহু দ্বারা সীমাবদ্ধ একটি ক্ষেত্র যার একটি কোনো সমকোণ নয় তাকে কি বলা হয়? তাহলে আমরা চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্র বলতে আমরা চতুর্ভুজকে বুঝি। আমরা জানি চতুর্ভুজের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। এর মধ্যে চারটি বাহু যদি সমান হয় সেক্ষেত্রে আমরা দুইটি চতুর্ভুজ পাই, একটি হচ্ছে বর্গক্ষেত্র আর একটি হচ্ছে রম্বস। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রে একটি শর্ত হচ্ছে যে প্রতিটি কোণই সমকোণ হবে, আর এখানে বলা হয়েছে একটি কোণও সমকোণ নয়। চারটি বাহু সমান ঠিক আছে, বাট একটি কোণও সমকোণ নয়, তাহলে এটিকে কি বলা হবে? আমি যদি এখানে একটা চিত্র আঁকাই যে সমকোণ নয়, বাহু চারটি সমান, মনে করি আমরা এই বাহু চারটি কি পরস্পর সমান, কিন্তু কোণগুলো কোনো একটা কোণই কি নয়, সমকোণ নয়। তাহলে এরকম একটি চিত্র, তাহলে এই চিত্রটিকে আমরা কি বলবো? তাহলে এই চিত্রকে বলা হবে রম্বস, অর্থাৎ উত্তর হবে রম্বস। একটি সমবাহু ত্রিভুজের একটি বাহু 16 মিটার, ত্রিভুজটির ক্ষেত্রফল কত? তাহলে আমরা সমবাহু ত্রিভুজ সম্পর্কে আমাদের জানা আছে যে ত্রিভুজের তিনটি বাহুই সমান। তো সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে একটি সূত্র রয়েছে, আমরা সূত্রটির প্রয়োগ করব এখানে, যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান, তাহলে ক্ষেত্রফল কত হবে? সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান আমরা জানি এটি হচ্ছে রুট, বাংলা দিয়েছে এখানে √3/4 a স্কয়ার। a স্কয়ার বলতে এখানে বাহুটির দৈর্ঘ্য বোঝাচ্ছে, বাহুটির দৈর্ঘ্য হচ্ছে a স্কয়ার। তাহলে আমরা এখানে মান বসিয়ে দিই, √3 ডিভাইডেড এত। a স্কয়ার বলতে আমরা এখানে বুঝবো যে বাহুটির দৈর্ঘ্য 16 স্কয়ার। তাহলে এখানে হবে 4, এখানে √3 আছে, এখানে 16 স্কয়ার মানে আমি এইভাবে লিখছি 16 গুণ 16, যেহেতু গুণ করলে আবার ভাগ করা লাগবে আমি এইভাবে লিখছি। তাহলে এখানে কত আসতেছে? এখানে আসতেছে 4 4 16, তাহলে আমরা পাচ্ছি 4 16 16 32 64, আর এটা √3 আকারে থাকবে। এটা হচ্ছে উত্তর, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল আসবে এত। এবারের অঙ্কটা কম্পারেটিভলি একটু জটিল হলেও এটা অনেক পরীক্ষায় আসে, এবং আমি খুবই ধীরে সুস্থে বোঝানোর চেষ্টা করব, যাতে এই অঙ্কটি বুঝলে যে কোনো ধরনের স্রোত ও নৌকার বা নৌকা স্রোতের যে অঙ্কগুলো রয়েছে আপনারা সমাধান করতে পারেন। আমরা প্রথমে প্রশ্নটি বোঝার চেষ্টা করি। নৌকা ও স্রোতের বেগ ঘন্টায় যথাক্রমে 10 ও 5 কিলোমিটার। নদী পথে 45 কিলোমিটার দীর্ঘ পথ একবার অতিক্রম করে, তাহলে একবার অতিক্রম করে ফিরে আসতে কত ঘন্টা সময় লাগবে? অর্থাৎ একবার যাবে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে যাবে সেদিকে নৌকা যাবে, আবার ফিরত আসবে অর্থাৎ স্রোতের প্রতিকূলে। আমাদের দুইটা গতির কথা মনে রাখতে হবে, একটি হচ্ছে নৌকা যে যাবে নৌকার একটা নিজস্ব গতি, অর্থাৎ প্রতি ঘন্টায় হচ্ছে 10 কিলোমিটার, আর এই স্রোত যে গতিতে আছে এটি হচ্ছে 5 কিলোমিটার। নৌকা যদি না চালানো হয় সেক্ষেত্রেও কিন্তু 5 কিলোমিটার যাবে, স্রোতের গতিতে নৌকাটি চলবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, দুই ধরনের গতি আছে এখানে। তাহলে আমরা লিখব যে এই স্রোতের অনুকূলে, মানে স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যদি নৌকা যায়, স্রোতের অনুকূলে নৌকার কার্যকরী গতিবেগ ঘন্টায়, এটা আমরা বের করব। স্রোতের অনুকূলে, সংক্ষেপে লিখলাম একটু, নৌকার গতিবেগ
নৌকার গতিবেগ, তাহলে ঘন্টায় কত হবে? গতিবেগ হচ্ছে ঘন্টায়, বেগ আছে আমরা ঘন্টায় বুঝবো এটা, অর্থাৎ নৌকা যাবে 10 কিলোমিটার আর স্রোত নৌকাকে নিয়ে যাবে অনুকূলে 5 কিলোমিটার। তাহলে টোটাল অনুকূলে যাবে নৌকা ও স্রোত মিলে 15 কিলোমিটার। আচ্ছা, এবার স্রোতের প্রতিকূলে অর্থাৎ স্রোতের উল্টা দিকে যখন আসবে সেই ক্ষেত্রে নৌকার গতিবেগ কত হবে আমরা এটা জানবো। স্রোতের প্রতিকূলে নৌকার গতিবেগ, স্রোতের প্রতিকূল মানে উল্টো দিকে, প্রতিকূলে নৌকার গতিবেগ। খেয়াল করি আমরা, নৌকা কিন্তু যাবে ঘন্টায় 10 কিলোমিটার, বাট আসার সময় স্রোতে বাধা দিবে। নৌকা আসার সময় স্রোতে বিপরীত দিকে ঠেলবে, তাকে বাধাগ্রস্ত করবে 5 কিলোমিটার। তাহলে নৌকা 10 কিলোমিটার আসলেও 5 কিলোমিটার স্রোতের কারণে পিছিয়ে যাবে। তাহলে এই যে পিছিয়ে যাওয়ার বেগটা আমরা বিয়োগ করলাম। তাহলে মূলত নৌকা 10 কিলোমিটার বেগে আসলেও স্রোতের কারণে 5 কিলোমিটার বাধাগ্রস্ত হবে, ফলে সে আসতে পারবে, আগাতে পারবে 5 কিলোমিটার। এই পর্যন্ত আশা করি বুঝতে সমস্যা হবে না। তাহলে যখন অনুকূলে যাচ্ছে তখন এই যে স্রোতের বেগটা যোগ হবে, প্রতিকূলে অর্থাৎ বিপরীত দিকে যখন আসবে, বিপরীত দিকে আসার ফলে এই 5 কিলোমিটার এটা মাইনাস হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে, অর্থাৎ কমে যাবে। এরপর হচ্ছে যে স্রোতের অনুকূলে 1 কিলোমিটার যায় কত ঘন্টায় আমরা দেখব। স্রোতের অনুকূলে অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে সেদিকেই যাবে। 1 কিলোমিটার যায় কত ঘন্টায়? এই যে 15 আছে অনুকূলে, তাহলে 1 কিলোমিটার যাবে 15 ভাগের 1 ঘন্টায়। 1 কিলোমিটার যাবে 15 ভাগের 1 ঘন্টায়। আর আমাদের মোট দূরত্বের কথা বলা হয়েছে যখন যাওয়ার সময় 45 কিলোমিটার, অতএব 45 কিলোমিটার যায়, তাহলে হবে 1 গুণ 45 ডিভাইডেড 15 ঘন্টায়, মানে 3 ঘন্টা। যাওয়ার সময় কম লাগবে, 3 ঘন্টায় যেতে পারবে। আর স্রোতের প্রতিকূলে তখন কিন্তু সময় বেশি লাগবে। তাহলে আমরা লিখি স্রোতের প্রতিকূলে মানে আসার সময়, প্রতিকূলে 1 ঘন্টায় যায় বা 1 কিলোমিটার যায়, 1 কিলোমিটার কত ঘন্টা সময় লাগবে? কম সময় লাগবে, 5 ভাগের 1 ঘন্টায়। আসার সময় আমাদের মোট দূরত্ব হচ্ছে 45 কিলোমিটার, অতএব 45 কিলোমিটার যায়, তাহলে সময় কত লাগবে? ঘন্টায় 5 9 45, তাহলে 9 ঘন্টা সময় লাগবে আসার সময় প্রতিকূলে, অর্থাৎ ফিরে আসার সময় লাগবে 9 ঘন্টা। প্রশ্নে চাওয়া হয়েছে যে একবার অতিক্রম করে ফিরে আসতে কত সময় লাগবে। ফিরে আসতে তাহলে আমাদের সময় লাগবে কত? যাওয়ার সময় লাগবে 3 ঘন্টা, যেহেতু স্রোত আমাদেরকে হেল্প করবে। আসার সময় লাগবে 9 ঘন্টা, তাহলে ফিরে আসতে মোট সময় লাগবে 12 ঘন্টা। অতএব মোট সময় কত লাগবে? 9 যোগ 3 ঘন্টা সমান 12 ঘন্টা। আশা করি বুঝতে পেরেছেন সবাই। তাহলে আমরা খেয়াল করব যে স্রোতের গতিবেগ আলাদা এবং নৌকার গতিবেগ আলাদা। যাওয়ার সময় অর্থাৎ অনুকূলে যখন যাবে তখন ডবল গতি থাকবে,
অর্থাৎ যোগ হবে, গতি থাকবে ঘন্টায় 15 কিলোমিটার। আসার সময় যেহেতু স্রোত বাধা দিবে সেজন্য গতিটা কমে যাবে, নৌকার গতি 5 কিলোমিটার এটা কমে যাবে, কমে যেয়ে থাকবে মাত্র 5 কিলোমিটার। তাহলে স্রোতের অনুকূলে যখন 1 কিলোমিটার যাবে, যেহেতু ঘন্টায় যায় 15 কিলোমিটার, তাহলে 1 কিলোমিটার গেলে 15 ভাগের 1 ঘন্টা সময় লাগবে। আবার যখন 45 কিলোমিটার যেতে সময় লাগছে এইভাবে 3 ঘন্টা। আবার যখন আসবে, ফেরত আসবে, তখন এই 1 কিলোমিটার আসতে সময় লাগতেছে 5 ভাগের 1 ঘন্টা। আর 45 কিলোমিটার আসতে সময় লাগতেছে 9 ঘন্টা, বেশি সময় লাগবে যেহেতু স্রোত বাধা দিবে। এই জন্য টোটাল যে সময় ব্যয় হবে এটা হচ্ছে 12 ঘন্টা।